যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখছিলাম, মাস্টার জন কংজি মাস্টার ইয়াও চ্যানকে মেনশন করে বলেছিল, জানি না এই পিল্টারের কম্পিটিশনে কে উইন হবে, তোমার স্টুডেন্ট নাকি আমার স্টুডেন্ট। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা পিল্টারের একটি জায়গায় দেখতে পাই যেখানে সকল ফাইটাররা আসছিল এই কম্পিটিশনের জন্য। সকল অ্যালকেমিস্ট এবং ফাইটাররা আনন্দে সেই কম্পিটিশনের দিকে যাচ্ছিল। তখন একজন ফাইটার বলে, ওই দেখো পাঁচটা যে গ্রেট ফ্যামিলি আছে সেই ফাইটাররা সেখানে রয়েছে, সেখানে চাইংও রয়েছে, যাকে এই পিল্টারের কম্পিটিশনে অন্যতম উইনার ধরা হচ্ছে। এবং তার পাশে যে রয়েছে তার নাম হলো ইল্ডার সং কিং, কারণ সে এই পিল্টারের সবচেয়ে ইয়াংগেস্ট ইল্ডার। এছাড়াও ড্যান ফ্যামিলির যে জিনিয়াস ফাইটার এবং অ্যালকেমিস্টরা রয়েছে তারাও এখানে চলে এসেছে। আমি এই পিল্টারে অনেক কম্পিটিশন দেখেছি, কিন্তু আজকের কম্পিটিশনটা কেন জানি না অন্যরকম মনে হচ্ছে। তারপর আমরা জিয়ানকে দেখতে পাই যে অন্যরকম হয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। তখন জিয়ান মনে মনে বলে, সোলের ফাইটার কোথায়, সে কোথায় আছে? আমরা একজন ব্ল্যাক স্যুট আলাকে দেখতে পাই যে জিয়ানের দিকে আড়িভাবে তাকিয়ে সামনের দিকে এগিয়ে যায়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা পিল্টারের গ্রাউন্ড দেখতে পাই যেখানে কম্পিটিশন হবে। তারপর আমরা জিয়ানকে দেখতে পাই যারা গ্রুপ অনুযায়ী বসেছিল। তারপর আমরা চাউইং এর গ্রুপকে দেখতে পাই যারা বসেছিল। অন্যদিকে আমরা ড্যান ফ্যামিলির গ্রুপকে দেখতে পাই যারাও রেডি হয়ে গিয়েছিল। তারপর আমরা সং কুংকে দেখতে পাই যে একাই বসেছিল। তারপর আমরা বিগ গ্রেট ইলারদের সিট দেখতে পাই যেটা তখনও ফাঁকা ছিল, কিন্তু তখনই সেখানে একটা ঘন্টা বাজে। বাজার সাথে সাথে ডিসপ্লেসে ক্র্যাক পড়ে যায়। এটা দেখে জিয়ানরা অবাক হয়ে সেদিকে তাকায় এবং ড্যান ফ্যামিলির ফাইটারও সেদিকে তাকায়। তখন আমরা দেখতে পাই তিনজন গ্রেট ইলার সেখান থেকে বের হয়ে আসে এবং তারা নিচে চলে আসে এবং সেই নিচে আসার ফলে সেখান থেকে অনেক ভয়ঙ্কর পাওয়ারফুল ওরা বের হয়ে আসে এবং সাধারণ ফাইটাররা বলছিল কি ভয়ঙ্কর স্ট্রং ওরা। আর এনারাই হলো পিল্টারের বিগ থ্রি ইলার এবং তাদের পাওয়ার বা স্ট্রেংথ কতটুকু সেটা আমরা কল্পনা করতে পারবো না। তারপর জিয়ানরা অবাক হয়ে সেদিকে তাকায় এবং জিয়ান লেডি মাস্টারকে দেখে বলে, এই বিগ থ্রি ইলারের মধ্যে লেডি মাস্টারই হলো যে যে সারা বছর আড়ালে থাকে, তাই না? লেডি মাস্টার তো অনেকটাই কিউট, কিন্তু আপনারা কিন্তু নজর দিবেন না, কারণ লেডি মাস্টার কিন্তু আমাদের টিচারের ব্লুটুথ। আচ্ছা, এনার নাম হলো জোয়ান ই। তখন মাস্টার জং কংজি বলে, আমি হলো জং কংজি, এবং সামনে আসে এবং বলে, আজকে এই পিল্টারের কম্পিটিশনের মধ্যে যারা যারা এসেছেন বা সকল অ্যালকেমিস্টকে সবাইকে স্বাগতম, কারণ আপনারা হাজার হাজার মাইল পার করে এই অ্যালকেমি কম্পিটিশনের মধ্যে এসেছেন, তাই আমি আর সময় নষ্ট করব না। এবং পিল্টারের কম্পিটিশন আগের মতোই থাকবে। এই কম্পিটিশনের মধ্যে 3টা লেভেল থাকবে। তখন 3টা লেভেলের মধ্যে ফার্স্ট লেভেল থাকবে হলো সোল ইলিউশন। তখনই সামনে থেকে স্পেস মেশিনটি অ্যাক্টিভ হয়ে যায়। তখন মাস্টার জন কংজি বলে, যারা যারা সোল ইলিউশন ওয়ার্ল্ডের মধ্যে থেকে নির্ধারিত সময়ের আগে বের হয়ে আসবে তারা ডিরেক্টলি 2 নাম্বার লেভেলে পৌঁছে যাবে, সেটা হলো পিল রিয়েলম বা পিল ওয়ার্ল্ড। আর যারা যারা সোল ইলিউশন ওয়ার্ল্ডের মধ্যে আটকে যাবে বা বেরোতে পারবে না তারা সরাসরি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এটি শুনে গ্রেট ইলার জিয়াজং জিয়ানকে বলে, মাস্টার জিয়ান, আমি জানি এই ফার্স্ট লেভেল কমপ্লিট করা আপনার জন্য কোনো ব্যাপার না, কিন্তু এটাতে অবশ্যই আপনাকে কেয়ারফুল থাকতে হবে। তখন জিয়ান হুম বলে। তারপর মাস্টার জন কংজি বলে, যারা যারা অ্যালকেমি ওয়ার্ল্ড বা পিল রিয়েলমে পৌঁছে যাবে তাদের একটি মেডিকেল ইনগ্রিডিয়েন্টের লিস্ট দেওয়া হবে। তারপর তোমাদের সেই মেডিকেল ইনগ্রিডিয়েন্ট গুলো কালেক্ট করতে হবে এবং কালেক্ট করার পর তোমরা সেগুলো এক্সচেঞ্জ করতে পারবে স্পেস স্টোনের সাথে। তারপরেই তোমরা চলে আসবে আমাদের থার্ড লেভেল বা ফাইনাল লেভেল এই কম্পিটিশনের সাথে। এই বছর চ্যাম্পিয়ন শুধু যে আমাদের পিল টাওয়ারের একটা ইল্ডারের পজিশনে জায়গায় পাবে না, সাথে সাথে সে পাবে এনশিয়েন্ট টাইমের সোল কাল্টিভেশন মেথড, যার ফলে যে চ্যাম্পিয়ন হবে সে 8 লেভেলের অ্যালকেমিস্ট হয়ে যাবে, সাথে 9 লেভেলের অ্যালকেমিস্টও ফিউচারে হয়ে যেতে পারে। এটা শুনে সাধারণ ফাইটার তো পুরোই অবাক হয়ে যায় এবং বলে, 8 লেভেলের অ্যালকেমিস্ট এমনকি 9 লেভেলের অ্যালকেমিস্ট হয়ে যেতে পারে। তখন আরেকজন ফাইটার বলে, ওই এমজি, যদি আমি এনশিয়েন্ট টাইমের সোল কাল্টিভেশন মেথড পেয়ে যাই তাহলে আমি কোনো সন্দেহ ছাড়াই লেজেন্ড ফাইটার হয়ে যাব, সেই স্পোর্ট তো আমার নিজের করেই ছাড়বো। তখন জিয়ানো জোসে চলে আসে এবং বলে, চ্যাম্পিয়ন পজিশন যাই কিছু হয়ে যাক না কেন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যাতে উইনার হতে পারি। তখন মাস্টার তিয়ানাও বলে, গুড, কারণ তুমি এরকমই লড়াকু মনোভাব রাখবে তাহলেই হবে। তারপর মাস্টার জন কংজি বলে, তাহলে অফিসিয়ালি পিল্ডারের কম্পিটিশন শুরু করা যাক। তারপরেই তিনি তার অরা দিয়ে সে সামনে থাকা স্পেস মেশিনটি ফুলি অ্যাক্টিভ করে দেয়। তিনি আরো বলেন, যে অ্যালকেমিস্টদের লেভেল 5 বা তার চেয়ে বেশি রয়েছে তারা এই কম্পিটিশনে ফার্স্ট লেভেলে প্রবেশ করো। বলার পরপরই সকল অ্যালকেমিস্টরা উঠে দাঁড়ায় এবং অনেক স্পিডে এক এক করে সেই স্পেস পোর্টালের দিকে যেতে শুরু করে। সেখানে অনেকজন অ্যালকেমিস্ট ছিল এবং তারা এক এক করে সেই ফার্স্ট লেভেলের মধ্যে চলে যায়। এদিকে আমরা 3জন মাস্টারকে দেখতে পাই, তারা তাদের সিটে বসে পড়ে। তখন লেডি মাস্টার জিজ্ঞেস করে, তারাও কি এখানে এসেছে? তারাও বলতে সোলারের ফাইটারদেরকে বোঝানো হয়েছে। তখন মাস্টার কুইলিং বলে, 3000 বার্নিং ফ্লেম অর্ডিনারি ফ্লেম থেকে অনেক উপরে, তাই সোলারের ফাইটার এখানে অবশ্যই আসবে। তখন মাস্টার জন কংজি বলে, এই ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে অনেকগুলো গ্রেট ফাইটার আছে এবং আমি বিশ্বাস করি তারা সোলারের ফাইটারকে 3000 বার্নিং ফ্লেম কে নিতে দেবে না, কিন্তু সবচেয়ে বেশি কৌতূহলী করে তুলেছে জিয়ান এখানে আছে, আমি দেখতে চাই সে কত দূর যেতে পারে। তখন মাস্টার কুইলিং বলে, জিয়ান, 5টা গ্রেট ফ্যামিলির মধ্যে যে কম্পিটিশন হয়েছিল সেই কম্পিটিশনের চ্যাম্পিয়ন সেই জিয়ান না? তখন মাস্টার জন কংজি বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, এবং জিয়ানের আরেকটা পরিচয় সে হলো ইয়াও চ্যানের ডিসাইপল। এটা শুনে তো লেডি মাস্টার অনেক অবাক হয়ে যায় এবং বলে, ইয়াও চ্যান? তখন আমরা দেখতে পাই জিয়ান সবার লাস্টে সেই পোর্টালের মধ্যে যায়। তখন মাস্টার জন কংজি বলে, জিয়ানের মতে ইয়াও চ্যানের সোল বডি সোল হোলের কাছে বন্দী রয়েছে। তারপর মাস্টার জন কংজি একটা দীর্ঘশ্বাস ফেলে এবং বলে, এই পিল্টারের কম্পিটিশন যখন শেষ হয়ে যাবে তারপর আমরা ইয়াও চ্যানকে খোঁজার জন্য রাস্তা বের করবো। তখন লেডি মাস্টার রেগে গিয়ে বলে, তার কথা এখানে বলা দরকার নেই, সে জানতো সোল হল তাকে টার্গেট
টার্গেট করছে, কিন্তু তারপরও সে সাহস দেখিয়ে বাইরের পৃথিবী ঘোরার জন্য বের হয়ে যায় এই পিল টাওয়ার ছেড়ে। সে এরকম কিছু ডিজার্ভ করতো, কিন্তু এটা বলার সময় লেডি মাস্টারের চোখের দিকে খেয়াল করুন। তখন মাস্টার জন কংজি মাথা নাড়ায় এবং লেডি মাস্টারকে বলে, তুমি ইজিলি এই কথাগুলো বলতে পারছো, কিন্তু এখানকার মধ্যে সবচেয়ে যদি ইয়াওচানকে নিয়ে কেউ যদি টেনশন করে সেটা হলো তুমি। তখন মাস্টার কিউলিং বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, কারণ জোয়ান সবচেয়ে বেশি চিন্তিত ছিল এবং সে সবচেয়ে বেশি মানুষ পাঠিয়েছে ইয়াওচানকে খোঁজার জন্য, আর সেই কথাটা আমরা দুইজনই জানি। তখন লেডি মাস্টার বলে, আই ডোন্ট কেয়ার, সে বেঁচে আছে না মরে গেছে আমার কিছু যায় আসে না। এটি শুনে মাস্টার জন কংজি মাথা নাড়ায়, কিন্তু আমরা লেডি মাস্টারকে দেখতে পাই তার চোখে একদম পানি চলে এসেছিল। তারপরে লেডি মাস্টারের রাগ ভ্যানিশ হয়ে যায় এবং মন খারাপ করে বলে, এই কম্পিটিশন শেষ হয়ে যাওয়ার পর আমি পার্সোনালি জিয়ানের সাথে দেখা করবো, এক উপায় না হলে অন্য উপায়, কারণ সে ইয়াওচানের ডিসাইপল। তারপর আমরা দেখতে পাই জিয়ান ইলুশন ওয়ার্ল্ডে চলে এসেছিল। তখন জিয়ান চারদিকে ভালো করে দেখতে থাকে। এই ইলুশন ওয়ার্ল্ডে অনেকগুলো রাস্তা ছিল এবং রাস্তার শেষে একটা করে পোর্টাল ছিল। সেই পোর্টাল দিয়ে বের হয়ে গেলেই তার 2 নম্বর লেভেলে পৌঁছে যাবে, কিন্তু এই যাওয়ার পথে অনেক কাহিনী আছে, সেটা দেখতে থাকুন। তারপর আমরা দেখতে পাই একজন ফাইটার সেই পোর্টালের দিকে দৌড়াচ্ছিল, কিন্তু তখন তার পিছনে ডার্ক করা চলে আসে। সেই ডার্ক করা তখন একটা সুন্দরী মেয়ের ইলুশন তৈরি করে। তখন সেই মেয়েটি ছেলেটিকে বলে, আসো আমার কাছে আসো। যে ফাইটার যা চায় এবং যা করতে ভালোবাসে তাকে ঠিক সেই ইলুশনই দেখানো হচ্ছিল। তখন সেই ফাইটার সুন্দরী মেয়েকে দেখে বলে, সুন্দরী আমি আসছি, আমার জন্য ওয়েট করো। এটির মাধ্যমে সেই ফাইটার তার গন্তব্য থেকে বের হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই একজন ফাইটারকে একদম ট্রেজার দিয়ে ভরে দিয়েছিল। সেই ফাইটার বলছিল, এই সোনাদানা সবকিছু আমার। একজনকে দেখতে পাই সে একটা টেকনিক্যাল স্কোর পেয়ে গিয়েছিল এবং সেটি নিয়ে হাসতে থাকে। এভাবে করে যার যা আকাঙ্ক্ষা এই ইলুশন তাকে সেই জিনিসই দেখাতে থাকে এবং প্রায় প্রত্যেকটা ফাইটার তার গন্তব্য থেকে সরে যেতে শুরু করেছিল। জিয়ান এগুলো উপর থেকে দেখছিল। তখন জিয়ান বলে, সত্যি এই ইলুশন অল তো অনেকটা কঠিন। তখন জিয়ান মনকে শক্ত করে সেই পোর্টালের দিকে নজর দেয় এবং পোর্টালকে দেখে জিয়ান সামনে আগাতে শুরু করে। আর তখনই জিয়ানের পিছন দিক থেকে ডার করা জিয়ানের কাছে যেতে শুরু করে। তারপরে জিয়ানের আর সহ্য হয় না, তখন জিয়ানের মাথা ব্যথা করতে শুরু করে এবং জিয়ানের আকাঙ্ক্ষা অনুযায়ী জিয়ানের সামনে ইলুশন তৈরি হয়ে যায়। এটা আমরা আগে থেকেই জানতাম জিয়ানের ফাদার এবং টিচারকেই দেখানো হবে। জিয়ান তার ফাদার এবং টিচারকে থেকে জিয়ানের মন নরম হয়ে যায়। তখনই জিয়ানের মাথায় আরো বেশি হেভি প্রেসার পড়তে শুরু করে। জিয়ান এটি সহ্য করতে পারছিল না এবং জিয়ান সামনের দিকে তাকায়। তারপরে জিয়ানের সিন ট্রান্সফার হয়ে একটা জায়গায় চলে আসে এবং আমরা জিয়ানকে দেখতে পাই যে বোটের মধ্যে শুয়ে আছে। তারপর জিয়ান চোখ খোলে এবং উঠে দাঁড়ায় এবং সামনে একটি জায়গা দেখতে পায়। সেই জায়গাটা দেখে জিয়ান একটু অবাক হয়ে গিয়েছিল, কারণ এই জায়গাটা ছিল কুইন মেডুসা এবং জিয়ানের সাথে লাস্ট দেখা। তখন জিয়ান বলে, এই জায়গাটা তো। তারপরে আমরা সেই সিন দেখতে পাই যেখানে কুইন মেডুসারা আসছিল। তারপর আমরা দেখতে পাই কুইন মেডুসা এবং জিয়ান দাঁড়িয়েছিল। এইখানে আমাদের কুইন জিয়ানকে অনেক কথাই বলেছিল, আমরা কুইনকে কখনোই হার দেখতে চাই না, কিন্তু এই জায়গাটাতে কুইন হার্ট হয়ে গিয়েছিল। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং সেখানে একজন মানুষ ছিপ ফেলে মাছ ধরছিল, আর এটা আর কেউ না, আমাদের লেজেন্ডারি টিচার ইয়াওচান। তখন সেখানে জিয়ানের জন্য ঢেউ আসে। তখন টিচার জিয়ানকে বলেছিল, তোমার জন্য তো বিপদে পড়ে যাচ্ছি, এখানে যে মাছগুলো ছিল তোমার জন্য ভয়ে পালিয়ে গেল। জিয়ান টিচারকে দেখে তো একদম চোখ কবলে উঠে যায়। তখন জিয়ান বলে, টিচার। তারপর জিয়ানের ফাদার বলে, জেগে গেছে জিয়ান। তারপর জিয়ান সেই দিকে তাকায় এবং জিয়ান তার ফাদারকে দেখে আরো বেশি চমকে ওঠে। তখন জিয়ান কিছু না দেখে তার ফাদারের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু তখনই জিয়ান সেখানে পড়ে যায়। এটা দেখে জিয়ানের ফাদার বলে, একটু সতর্ক ভাবে চলো এবং তুমি এত অবাক হয়ে আছো কেন? তখন জিয়ান বলে, ফাদার আপনি, এবং উঠে দাঁড়ায় এবং টিচারের দিকে তাকায়। তখন টিচার বলে, আসো আমাদেরকে একটু হেল্প করো, এবং জিয়ানকে একটি ছিপ দিয়ে দেয়। তখন জিয়ানের ফাদার বলে, তুমি যদি এখন আমাদেরকে সাহায্য না করো এবং কষ্ট না করো তাহলে আমাদের পুরো ফ্যামিলি না খেয়ে আজকে রাত পার করে দেবে, এবং যারা না খেয়ে থাকে তারা কিন্তু কখনোই গ্রো করতে পারে না। এটি বলে জিয়ানের ফাদার হাসতে শুরু করে। তখন জিয়ান বলে, ফাদার আমি কিন্তু ফিশিং এ অনেক এক্সপার্ট, তাই আমার দিকে তাকান। তখন জিয়ান তার ছিপ নিচে ফেলে দেয়। তারপরে অনেক সময় পার হয়ে যায়। তখন টিচার বলে, আমি তো এখানে অনেক সময় ধরে মাছ ধরছি, এই লেকে কি মাছ নেই? এবং এটি বলেই মন খারাপ করে। তখন জিয়ানের ছিপে নড়তে শুরু করে। তখন জিয়ান বলে, দেখুন দেখুন আমার ছিপে মনে হয় মাছ উঠেছে। তখন জিয়ানের ফাদার জিয়ানকে বলে, তুমি এটি নিজেই করতে পারবে। তখন টিচার বলে, তুমি এটি নিজেই প্র্যাকটিস করো। এদিকে আমরা জিয়ানকে দেখতে পাই জিয়ান সেই ছিপটা তুলতে পারছিল না, কারণ সে অনেক ভারী ছিল। তখন জিয়ান বলে, এটা মনে হয় অনেক বড় মাছ উঠেছে। জিয়ান একা সেই ছিপটি তুলতে পারছিল না। তখন জিয়ানের টিচার ধরে, এদিকে জিয়ানের ফাদারও সেই ছিপটি ধরে। তখন জিয়ানের ফাদার বলে, চলো তাহলে একসাথে তোলা যাক। এটি বলে তারা সেই মাছটিকে উপরে তুলতে শুরু করে, কিন্তু তারা পারে না। তখন জিয়ানের ফাদার বলে, মাছ তো দেখছি অনেক বড়। তখন জিয়ান বলে, টিচার আপনি সাহায্য করুন। তখন টিচার বলে, আমি কখনো ভাবতেও পারিনি যে আমি এত বড় মাছ কখনো ধরতে পারবো। তখনই আমরা দেখতে পাই পানির নিচ থেকে ডার্ক ওরা উপরে আসতে শুরু করে এবং কিছুক্ষণ সময় পর সেখান থেকে অনেক ভয়ঙ্কর এবং বড় একটা শার্ক তাদের নৌকাকে একদম খেয়ে ফেলতে শুরু করেছিল। তারপর জিয়ান পানিতে পড়ে যায় এবং জিয়ান সামনের দিকে তাকিয়ে বা নিচের দিকে তাকিয়ে দেখতে পায় তার ফাদার এবং টিচার নিচের দিকে পড়ে যাচ্ছে এবং তাদেরকে ডার্ক ওরা একদম ঘিরে ফেলছে। তারপর জিয়ান অনেক চেষ্টা করে তার ফাদার এবং টিচারকে সেভ করতে পারে না এবং জিয়ান তখনই একটা পাহাড়ের উপর চলে আসে এবং সামনের দিকে তাকায়। এই পাহাড়কে দেখে তো জিয়ান অনেক ভয় পেয়ে যায়, কারণ এটাই সেই পাহাড় যেখান থেকে জিয়ানের ফাদার নিচে লাফ দিয়েছিল। তারপর থেকে জিয়ানের ফাদার গায়েব হয়ে গিয়েছে। তারপর আবার সিন চেঞ্জ হয়ে যায় এবং এই জায়গায় আমরা দেখতে পাই জিয়ান শেষবার জুনারকে এখানে বিদায় দিয়েছিল। তারপরে জিয়ান সোলারের মধ্যে চলে আসে। তখন একজন সোলারের ফাইটার জিয়ানকে
বলে জিয়ান তুমি অযোগ্য এবং তুমি যাকে বেশি ভালোবাসবে তাকে আমরা মেরে ফেলবো। তারপরে সোলোলের ফাইটার তার চেইন দিয়ে জিয়ানের ব্যাটা করে এবং জিয়ান সেখানে মারা দিয়ে অন্য ওয়ার্ল্ডে আবার চলে আসে। জিয়ান তখন দেখতে পায় তার ফ্রেন্ডরা কত সাহায্য করেছে, কয়েকজনকাল নিজের জীবন বাজি রেখেছে এবং আমাদের ছোট্ট জিয়ানের জন্য ফাইট করেছে। এছাড়াও কুইন মেডুসা জিয়ানের জন্য পয়জন সেক্টরের সাথে ফাইট করেছিল, যার ফলে কুইন মেডুসা অনেক আহত হয়ে পড়েছিল। এভাবে করে ব্ল্যাক ইলিউশন জিয়ানকে সব স্মৃতি মনে করা দিতে থাকে এবং জিয়ানকে বলে তুমি হাল ছেড়ে দাও, কারণ তুমি কোনো কিছুই করতে পারবে না, তুমি শুধু তাদেরকে অত্যাচারিত হতেই দেখবে, তুমি কোনো কিছুই করতে পারবে না, তুমি সবচেয়ে অযোগ্য, তুমি বেঁচে থাকারও যোগ্য না। এগুলো হওয়ার পর জিয়ান ভেঙে পড়ে এবং জিয়ান চোখ বন্ধ করে ফেলে। তারপর জিয়ান একটি জায়গায় দেখতে পাই, তখন জিয়ান বলে আমি কি এমনই, আমার কি সত্যিই মরে যাওয়া উচিত? কিন্তু তখন সেখানে ফার্স্টে আমাদের কুইন ইলিউশন আসে এবং জিয়ানকে বলে তুমি যদি সবাইকে বাঁচাতে চাও তাহলে তোমাকে আরো ধীরে ধীরে স্ট্রং হতে হবে, কারণ আমাদের আশা ভরসা তোমার উপর নির্ভর করছে। তখন জুনার বলে জিয়ান, জুনার কিন্তু তোমার জন্য ওয়েট করছে। জিয়ানের টিচার বলে জিয়ান আমি তোমার মতো স্টুডেন্ট পেয়ে সত্যি অনেক গর্বিত। তখন সেখানে জিয়ানের ফাদার আসে এবং বলে জিয়ান তুমি কালিভিশনের জন্য অনেক কষ্ট করেছো, কিন্তু আমাদের যাও ফ্যামিলি কিন্তু কখনোই হাল ছেড়ে দেয় না। এভাবে করে জিয়ানের যারাই কাছের লোকজন ছিল সবাই একসাথে জিয়ানকে মোটিভেট করে। তারপর জিয়ান ধীরে ধীরে মোটিভেশন পায়। তখন জিয়ান বলে ফাদার এবং টিচার আপনাদের মুখে আমি অনেক সময় ধরে হাসি দেখিনি এবং আমি আশা করছি এই ইলিউশন গুলো যেন সত্যি হয়, কিন্তু আমি জানি এই ইলিউশন গুলোকে সত্যি করতে হলে আমাকে আরো ধীরে ধীরে গ্রো করতে হবে। আমি এখন যে পর্যায়ে আছি এবং যে পথে আছি সবগুলো আপনাদের জন্য এবং আপনাদের এই সাপোর্টের জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর এখন আমাকে বুঝতে হবে লাভ এবং রেসপন্সিবিলিটির মাঝখানে পার্থক্য কি। কিন্তু আপনারা টেনশন করবেন না, কারণ এই পথ যতই ডেঞ্জারাস হোক না কেন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এবং আমি নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাব। তখন জিয়ান তার গ্লেস পেন ইউজ করে এবং জিয়ান তার বডি থেকে অনেক স্পিডে গ্লেস পেন গুলো বের করতে শুরু করে, যার ফলে সেখানে যে ডার্ক অরা ছিল সেটি একবারে সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। তারপর জিয়ান সেই পোর্টালের মধ্যে ঢুকে যায় এবং পোর্টালের মধ্যে আস্তে আস্তে কিছু সময়ের পর সে দ্বিতীয় লেভেলে চলে আসে এবং জিয়ান নতুন পোর্টাল দিয়ে বের হয়ে একটা ওয়ার্ল্ডে চলে আসে এবং এই ওয়ার্ল্ডটা অনেক বেশি বিউটিফুল ছিল। তখন জিয়ান বলে এটা কি সেই পিল রিয়েলম বা অ্যালকেমি ওয়ার্ল্ড? তখন একটা সাউন্ড শুনতে পাওয়া যায়, সেই সাউন্ডটি বলে তুমি ফার্স্ট লেভেল কমপ্লিট করে ফেলেছো এবং তুমি সেকেন্ড লেভেলে চলে এসেছো, যার ফলে তুমি এই দুইটা জিনিস পাচ্ছ, একটা হলো এখানকার ম্যাপ আর একটা হলো স্টোন। সাথে এই ম্যাপের মধ্যে যে মেডিকেল ইনগ্রিডিয়েন্ট গুলো মার্ক করা আছে সেই মেডিকেল ইনগ্রিডিয়েন্ট গুলো আগে কালেক্ট করো এবং তুমি যদি লেভেল পাস করতে জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যাও এবং তুমি যদি চাও তুমি এই স্পেস স্টোনটাকে ব্রেক করে ফেলবে তাহলে তুমি তোমার জীবন গিয়ে বাঁচাতে পারবে, কারণ তুমি যখন এই স্পেস স্টোনটাকে ভাঙবে তোমাকে অ্যালকেমি অল থেকে বের করে দেওয়া হবে এবং তুমি সরাসরি পিল টাওয়ারে চলে যাবে। এর মাধ্যমে তোমার লাইফ সেফ হয়ে যাবে কিন্তু তোমার লেভেল ফেল হয়ে যাবে। তখন জিয়ান সেই দুইটি জিনিসকে তার স্পেস স্টোনের রিগের মধ্যে জিয়ান বলে এই অ্যালকেমি ওয়ার্ল্ড অনেক বড়, যার ফলে এখানে যে তিনটা রেয়ার মেডিকেল ইনগ্রিডিয়েন্ট আছে সেগুলো খুঁজে পাওয়া অনেকটাই কঠিন। তারপর জিয়ান অনেক স্পিড অ্যালকেমি ওয়ার্ল্ডের মধ্যে যেতে শুরু করে এবং বলে ম্যাপের মার্ক করা জায়গা অনুযায়ী এখন আমি মনে হয় ওয়ানাও মাউন্টেন বা 10,000 মাউন্টেনের এখানে আছি। তখন জিয়ান একটি রেয়ার ইনগ্রিডিয়েন্ট দেখতে পায় এবং নিচে আসে এবং সেটি নিয়ে নেয়। তখন জিয়ান বলে এটা তো আসলে 1000 বছরের পুরনো একটা ইনগ্রিডিয়েন্ট, কিন্তু টিচার তো একবার বলেছিল এই ইনগ্রিডিয়েন্ট গুলো শুধুমাত্র 100 বছর পর্যন্তই থাকতে পারে, এর বেশি না। হতে পারে এখানে হেভেন এবং আর্থ স্পিরিচুয়াল কোনো জিনিস এখানে আছে এবং এই ইনগ্রিডিয়েন্ট গুলোকে বুস্ট করছে, যার ফলে ইনগ্রিডিয়েন্ট গুলো 1000 বছর পর্যন্ত আছে। আর এই ইনগ্রিডিয়েন্ট গুলো আরো আছে নাকি এটিগুলো জিয়ান তার স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করে সেখানে চারদিকে সার্চ করতে থাকে। তখন জিয়ান ইনগ্রিডিয়েন্ট গুলো চেক করতে করতে একটা জিনিস দেখতে পাই এবং সেটি দেখে জিয়ান অনেক অবাক হয়ে যায় এবং বলে এটা তো জেট হার্ট মাদার। তখন জিয়ান সেই জেটটি নিয়ে নেয় এবং বলে এই জেটটি অনেক প্রসেসের মাধ্যমে এখানে এসেছে, এটির মাধ্যমে এটাও হতে পারে যে এই জেটের মধ্যে আর্থ কোর সোল মেরা রয়েছে, যার ফলে এটা দিয়ে সোল ফোর্স করা যায় বা সোলকে মার্জ করা যায়। তখন আমি আমার সোলকে রিফাইনিং করে আমার সোল পাওয়ারকে বাড়াতে পারবো। তখন জিয়ান জেটটি রেখে দেয় এবং রেখে পিছন দিকে ঘুরিয়ে বলে তুমি অনেক সময় ধরে লুকিয়ে আছো, তুমি এখনো বের হয়ে আসছো না কেন? তুমি কি এটার জন্য ওয়েট করছো নাকি যখন আমি এই জেড স্টোন থেকে সোল এসেন্স বের করবো তখন তুমি আমার কাছ থেকে সোল এসেন্স নিয়ে নেবে? তখন সেখানে একজন মোটা ফাইটার বের হয়ে আসে এবং বলে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট এবং ট্রেজার যারা দেখে তাদের মধ্যে ভাগ করে নিতে হয়, তাই ব্রাদার তোমার সেই জেড স্টোন বা জেড হার্ট মাদার আমার হাতে তুলে দাও, তাহলে আমি তোমাকে এখান থেকে যেতে দিতে পারি। তখন জিয়ান বলে বোকার মতো কথা বলিও না, কারণ এই জিনিসটা তুমি সরাসরি কারো কাছ থেকে ছিনিয়েও নিতে পারতে, যার ফলে তুমি এই জিনিসটা অনেক তাড়াতাড়ি পেয়ে যেতে, কিন্তু তুমি এই জেড স্টোনটা আমার কাছ থেকে ছিনেও নিতে পারোনি, যার ফলে তুমি এটার যোগ্যও না। তখন মোটা ফাইটার বলে 2 স্টার 1000 লেভেলের ফাইটার এভাবে পাগলের মতো কথা বলছে, কিন্তু ব্রাদার আমি কিন্তু সহজে রাগি না, আর রেগে গেলে সেটা কিন্তু অন্য পর্যায়ে চলে যাবে। তখন জিয়ান ডেমন পাপেট বের করে ফেলে, যার ফলে সেই মোটা ফাইটার ডেমন পাপেটকে দেখে ভয়ে পিছনের দিকে চলে আসে। তখন জিয়ান ডেমন পাপেটকে বলে ডেমন পাপেট আর একটু খাতিরযত্ন করে আসে। তো তারপরে ডেমন পাপেট অনেক স্পিডে সে মোটা ফাইটারের দিকে অ্যাটাক করে দেয়। তখন মোটা ফাইটার ডেমন পাপেটকে দেখে বলে এটা তো 8 স্টার 1000 লেভেলের। তারপরে ডেমন পাপেট মোটা ফাইটারের পেটে একটি কিক মারে, যার ফলে মোটা ফাইটার পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়, কিন্তু তখন ডেমন পাপেট আবার কিক মারে, যার ফলে মোটা
ফাইটার অনেক দূরে গিয়ে পড়ে যায়। তারপর ডেমন পাইপার থামে না এবং অনেক স্পিডে মোটা ফাইটারের কাছে গিয়ে আবার উত্তম মধ্যম দিতে শুরু করে। তখন মোটা ফাইটার মার খেয়ে পিছনের দিকে এসে তার পাওয়ার ইউজ করে সেখানে একটি ফার্নেসের মধ্যে অ্যাটাক তৈরি করে এবং সেটা ডেমন পাইপারের দিকে ছেড়ে দেয়। যখন ডেমন পাইপার দেখতে পায় সেই ফার্নেসের অ্যাটাকটি তার দিকে এগিয়ে আসে, তখন ডেমন পাইপার তার পাওয়ার ইউজ করে সেই ফার্নেসকে ঠেকাতে শুরু করে, কিন্তু ডেমন পাইপারের পাওয়ার বেশি হওয়ার কারণে সেই ফার্নেসটি একবার সেখানে ডিস্ট্রয় হয়ে যায়। তখন ডেমন পাইপার আবার মোটা ফাইটারের কাছে চলে আসে এবং মোটা ফাইটারকে একবার পাঁচ মারতে থাকে, এদিকে মারছিল ওদিকে মারছিল। তখন সে মোটা ফাইটার সেখান থেকে পালাতে শুরু করে এবং পালাতে পালাতে বলে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। এদিকে তখন জিয়ান বলে আমার আর সময় নষ্ট করা ঠিক হবে না, তাই আমাকে অনেক তাড়াতাড়ি এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। পরে সিন চেঞ্জ হয়ে যায় এবং একটি জায়গা দেখতে পাই যেখানে সং কিং সামনে ছিল। তখন সং কিং বাকি অ্যালকেমিস্টদের বলে তোমাদের ম্যাপের মধ্যে একটা জায়গা মার্ক করে দেওয়া হয়েছে, সেই জায়গাটার নাম হলো 10,000 অ্যালকেমি মাউন্টেন। সেই মাউন্টেনের মধ্যে ম্যাজিক্যাল বিস্ট রয়েছে, তাদের হাইট হাফ ফিট এবং তারা 8 লেভেলের মনস্টার। আর আমাদের যে মিশন আছে সেই মিশনের গোল একটাই, সেটা হলো সেই মনস্টারকে ধরা, এবং মনস্টারকে ধরার জন্য আমাদের সেই ক্যাবে যেতে হবে এবং এই ম্যাজিক্যাল বিস্ট গুলো সেই গুহার মধ্যে রয়েছে, তাই আমাদেরকে একসাথে কাজ করতে হবে, কারণ একা একা কখনোই আমরা সেই ম্যাজিক্যাল বিস্টকে হারাতে পারবো না। তখন সামনে থেকে একজন অ্যালকেমিস্ট বলে 8 লেভেলের মনস্টার। তখন আরেকজন ফাইটার বলে সেই মনস্টার স্ট্রং হওয়ার সাথে সাথে আমাদের যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটির থেকে অনেক বেশি পাওয়ারফুল। তখন আরেকজন অ্যালকেমিস্ট বলে তাহলে আমরা এখন কি করব? তখনই সেখানে জিয়ান চলে আসে এবং সং কিং কে দেখে বলে সং কিং তারা এখানে কি করছে? তখন সং কিং বলে সেই মনস্টারের সাথে একা ফাইট করা অনেক ডেঞ্জারাস, কিন্তু আমরা একটা অ্যালায়েন্স হয়ে ফাইট করব, তাই সেই মনস্টারের জন্য ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা একসাথে হয়ে ফাইট করলেই এটাই এনাফ। তখন সেই অ্যালকেমিস্টই পরের দিকে তাকায়, তখন সং কিং ও চাইং এর দিকে তাকায়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা বড় একটা কিংডম দেখতে পাই। তখন দুইজন ম্যাজিক্যাল বিস্ট দুইজন অ্যালকেমিস্টকে ধরে নিয়ে বলে কিং এর সামনে হাঁটু ধরে বসে পড়ো। তখন একজন ম্যাজিক্যাল বিস্ট বলে কিং এই দুইজন অ্যালকেমিস্ট বেঁচে থাকবে না মরে থাকবে তারা নিজেরাও জানে না, কারণ তারা আমাদের এলাকার মধ্যে সে মেডিকেল ইনগ্রেডিয়েন্ট গুলো চুরি করছিল। তখন কিং ম্যাজিক্যাল বিস্ট ভাবতে শুরু করে এবং উঠে দাঁড়ায়। তখন কিং বলে তোমরা ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্ট গুলো খেয়ে ফেলেছো এবং সাথে চুরিও করেছো, তোমাদের এত সাহস কিভাবে হয় আমাদের টেরিটরির মধ্যে এসে এগুলো চুরি করার? তখন দুইজন ম্যাজিক্যাল বিস্ট সে মোটা ফাইটার এবং অ্যালকেমিস্টকে পিটতে শুরু করে এবং বলে নে মার খা, আমাদের এখানে এসে আর চুরি করবি? তখন মার খেতে খেতে মোটা ফাইটার বলে কিং আমরা প্ল্যানিং করেছিলাম যে এখানে এসে চুরি করব, কিন্তু আমরা কোনো কিছু নিতে পারিনি। এটি শুনে কিং গ্রাউন্ডে একটি কিক মারে, যার ফলে সেখান থেকে ওরা বের হয় এবং এই ওরা সেই দুইজন অ্যালকেমিস্টদেরকে পিছনের দিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন একজন ম্যাজিক্যাল বিস্ট বলে কিং এখানে যা যা ভুল হচ্ছে সবকিছু সেই পিল টাওয়ারের জন্যই হচ্ছে, তাই আমি এবং আমার ফ্রেন্ড ভাবছিলাম এদেরকে যদি মেরে ফেলে পিল টাওয়ারে পাঠিয়ে দিই তাহলে কেমন হয়, তাহলে তারা এরপর আর কোনো অ্যালকেমিস্ট এখানে পাঠাবে না। তখন কিং বলে এটা তো ঠিক বলেছো, তাহলে এই বিষয়টা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। তখন দুইজন ম্যাজিক্যাল বিস্ট সেই দুইজন অ্যালকেমিস্টদেরকে টেনে নিয়ে যাচ্ছিল এবং মোটা ফাইটারের অবস্থা দেখে আর কি বলবো, হাসিই পাচ্ছিল। নিয়ে যেতে ম্যাজিক্যাল বিস্ট গুলো বলছিল এই দুইজন অ্যালকেমিস্টদেরকে ফ্রাই করা হোক অথবা সিদ্ধ করা হোক, এদের চামড়া অনেকটা পাতলা এবং এরা অনেক সুস্বাদু, আমি আশা করছি এরা দুইজন তো অনেক টেস্ট হবে। তখন মোটা ফাইটার বল তোমরা কি করতে চাচ্ছ? এভাবে করে তারা নিয়ে যাচ্ছিল এবং সেই দরজাটা বন্ধ হয়ে যায়, কিন্তু তখন সেই দরজাটা খুলে যায় এবং সেখান থেকে দুইজন ম্যাজিক্যাল বিস্ট একদম চিটপাড়া হয়ে পিছনের দিকে পড়ে যায়। এটা থেকে কিং বলে এখানে কে এসেছে মরার জন্য, আর তখনই আমরা তার ছায়া দেখতে পাই, আর এই ছায়াটি আর কারো ছিল না, এটা ছিল আমাদের ছোট পটকা বড় ধামাকার। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা সং কিং এর ওখানে দেখতে পাই একজন অ্যালকেমিস্ট সং কিং কে জিজ্ঞেস করে আমরা তো অ্যালায়েন্স এর মধ্যে যুক্ত হব, কিন্তু যদি পেছন দিক দিয়ে অ্যাটাক করে তখন আমরা কি করব? তখন সং কিং বলে আমি জানি তোমরা সবাই এটার জন্য চিন্তিত, তাই আমরা একটা এগ্রিমেন্ট করব। এই এগ্রিমেন্টটা হলো আমাদের মধ্যে কেউ কারো উপরে অ্যাটাক করবে না, কিন্তু আমাদের অ্যালায়েন্স এর কেউ যদি এই এগ্রিমেন্টটাকে ভঙ্গ করে তাহলে আমাদের অ্যালায়েন্স তাকে ঘেরাও করবে এবং তাকে বন্দি করে একটু উত্তম মধ্যম দেবে। এখন তোমরা কি বলছো? তখন একজন অ্যালকেমিস্ট বলে ইল্ডার সং আপনি ঠিক বলছেন, আর এখন বর্তমানে যে অবস্থা এটাই হলো সবচেয়ে ভালো উপায়, তাই আমি অ্যালায়েন্সে জয়েন করার জন্য প্রস্তুত। তখন আরেকজন মেয়ে অ্যালকেমিস্ট বলে আমিও প্রস্তুত, তখন আরেকজন বলে আমিও প্রস্তুত। এভাবে করে প্রত্যেকজন অ্যালকেমিস্ট সেই অ্যালায়েন্সে জয়েন হওয়ার জন্য রেডি হয়ে যায়। তারপর সং কিং চাং এর দিকে তাকায়, তখন এই দিকে জিয়ান দেখছিল। তখন জিয়ান বলে সং কিং যা যা করছে তা ঠিক আছে, কিন্তু আমার জন্য এটা ঠিক না, কারণ আমি বাইরের ফাইটারদের সাথে একসাথে চলতে পারবো না। তখন একটা অ্যাটাক জিয়ানের দিকে আসে, তখন জিয়ান সেই অ্যাটাককে ডজ করে নিচে চলে আসে। তখন জিয়ান উপরের দিকে তাকায় এবং বলে তুমি আবার চলে এসেছো। তখন আমরা সেই ফাইটারকে দেখতে পাই, আর এরা ছিল জন মিং সেক্ট থেকে। তখন জন মিং সেক্টের ডিসাইপল বলে জিয়ান তুমি দেখছি লাকি না, কারণ জন মিং সেক্টের সাথে তোমার আবার দেখা হয়ে গিয়েছে। তখন জিয়ান বলে ঠিক আছে ব্যাপার না, কারণ জন মিং সেক্টের সাথে আমার কিছু হিসাব নিকাশ বাকি আছে, সেগুলো সলভ করতে হবে, তাহলে তোমাকেও দেখতে হবে। এবং এটি বলার পরপরই এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।